হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমরা গতিবিদ্যা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আর অল্প কিছু ম্যাথ বাকি আছে, 9 নম্বর এবং 10 নম্বরটা করলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা শেষ। এখানে কয়টা ম্যাথ আছে? 5, 7, 9টা ম্যাথ আছে। আর তা দেখি শুরু করি। কি বলছে এখানে, যে কোনো প্রক্ষিপ্ত বস্তুর গতিপথের যে কোনো বিন্দুতে তার বেগ ইউ, যে কোনো একটা বিন্দুতে হইতে পারে, এটা বেগ কত ইউ, এবং আনুভূমিক তলের সাথে ওই অবস্থাতে নতি কত আলফা। এখানে কিন্তু মূল বিন্দুতে হইতে পারে, মানে যেখান থেকে শুরু, বা বিভিন্ন জায়গায় হইতে পারে আর কি। তো প্রমাণ করো যে ইউ বাই জি সাইন আলফা সময় পরে বস্তুটি পূর্বোক্ত দিকের সাথে লম্বভাবে অবস্থান করবে। আর এই ম্যাথটা আমরা অবশ্যই কি করব, মানে এই যে ইউ বাই জি সাইন আলফা, এই যে সময়টা, মানে এত সময় পরে এটা যে কোনো ক্ষেত্রে কাজে লাগবে, যে কোনো সময় নির্দিষ্ট সময় পরে কি করে, লম্ব অবস্থায় লম্বভাবে অবস্থান করে। সুতরাং এটা আমরা কি করতে পারি, একটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারি। যেমন বি নাম্বার ম্যাথটা, ওখানেই শর্টকাটটা লাগবে। তো আমরা প্রমাণের সুবিধার্থে এটা মূল বিন্দুতে ধরে নিব না, বরং অন্য একটা বিন্দু ধরে নিতে পারি। তবে ইউ যে বেগ, যে কোনো বিন্দুতে হতে পারে, কিন্তু যে কোনো বিন্দুতে। তো মনে করলাম ঠিক এই পয়েন্টে নিক্ষিপ্ত বস্তু কোনো এক সময় এই পয়েন্টে অবস্থান করবে, এবং এই অবস্থায় তার যে বেগ সেটা কত ইউ পরিমাণ এদিক বরাবর কাজ করবে, ঠিক আছে। তো এখন আনুভূমিক তলের সাথে নতি তার কতটুকু আলফা পরিমাণ। তাহলে এদিক পরিমাণ কত হবে, ইউ কজ আলফা, এদিকে, আর উপর দিক বরাবর ইউ সাইন আলফা থাকবে। এখন প্রমাণ করতে হবে যে এত সময় পরে, এত সময় পরে বস্তুটি পূর্বোক্ত দিকের সাথে লম্বভাবে অবস্থান করবে এত সময় পর। তো আমরা এক কাজ করব, সেটা এই বেগের দিক ঠিক এটারই একটা লম্ব বরাবর, এটার একটা লম্ব বরাবর স্পর্শক টানবো। ধরলাম এইরকম বরাবর, অর্থাৎ এই বরাবর বেগ কাজ করতেছে, ধরলাম কোন বরাবর, এই বরাবর, ঠিক আছে। এবং নাম দিলাম আমি কত, ভি, ঠিক আছে। তাহলে এবং আরো ধরলাম কি, যে এদিক বরাবর অর্থাৎ আনুভূমিকের সাথে যে অ্যাঙ্গেল, সেটা কত, থিটা। আর নিচ দিক বরাবর, আচ্ছা এটা তো সমস্যা নাই। তাহলে এদিক বরাবর আনুভূমিক বরাবর বেগ কত, ভি কস থিটা না? এবং নিচ দিক বরাবর বেগ কত, ভি সাইন থিটা না? ভালো করে খেয়াল করি, আমি কি বলছিলাম যে আনুভূমিক উপাংশ কোনোদিনও কি হয় না, চেঞ্জ হয় না। আনুভূমিক উপাংশ কোনোদিনও কি চেঞ্জ হয় না। তাহলে ভি কস থিটা ইকুয়াল কি থাকবে, ভি কস থিটা ইকুয়াল ভি, সরি, ইউ কস আলফাই থাকবে, এটা চেঞ্জ হবে না। আর আমরা যদি ভি সাইন থিটা বের করতে চাই, তো মনে করলাম যে এই পয়েন্ট থেকে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতে টোটাল সময় লাগে কতটুকু, টি পরিমাণ। কত সময় লাগে, টি পরিমাণ। এই টি সময় আমার ইউ বাই জি সাইন আলফা প্রমাণ করতে হবে। মানে এই দিক এবং এই দিক পরস্পর লম্ব। তো এই লম্ব হওয়ার যে সময় পার্থক্যটা, সেটা কত হয়, ইউ বাই জি সাইন আলফা। এটা সব সময় হয়, সকল ক্ষেত্রে এটা হয়। তাহলে ভি সাইন থিটা সমান কি বলতে পারবো, আদিবেগ কত, ইউ সাইন আলফা না? আদিবেগ ইউ সাইন আলফা। তাহলে ইউ সাইন আলফাতে কি করব, জিটি আমি বাদ দিয়ে দিব। এখানে কিন্তু দিকটা আসলে আমি চিন্তা করতেছি না, কারণ মানটা আসলে আমার ওইভাবে আসবে, সেজন্য করলাম না। আর দিকটা কেন বিবেচনা করলাম না, কারণ আমরা জানি না আসলে এই যে বেগ, পরবর্তী যে বেগ আসলে নেগেটিভ দিকে আছে কিনা। সেজন্য আমরা টিটা মানে একদম সর্বসাপেক্ষ আর কি, জাস্ট সবার জন্য বের করতেছি। ওটা পরবর্তী যখন মান বসাবো সেটার উপর নির্ভর করবে আর কি, তেমন কিছু না। তাহলে ভি সাইন থিটা ইকুয়াল ইউ সাইন আলফা মাইনাস জিটি গেল, মানে ওই পয়েন্টে বেগ। এবার খেয়াল করি এই বিন্দুতে আমার যে ইউ এর যে বেগের দিকটা আছে না, এই যে বেগের দিক, এই দিকের বা এই লাইনের একটা ঢাল আছে না, মানে বেগের যে দিক সেদিকে ঢাল পাওয়া যাবে কিনা। মানে এই বিন্দুতে যে লাইনটা পাইলাম, স্পর্শটা পাইলাম, বেগ কাজ করতেছে, ওই দিক বরাবর কি আছে, একটা ঢাল আছে না? তাহলে সেই ঢাল যদি আমি এ মান দিয়ে প্রকাশ করি, ঢাল সমান কি জানি আমরা, টেন থিটা, ঢাল টেন থিটা না? লম্ব বাই ভূমি, নাকি লম্ব বরাবর কি আছে, ইউ সাইন আলফা না? তাহলে ইউ সাইন আলফাকে ইউ কজ আলফা দিয়ে কি করে দেবো, ভাগ করে দেবো। তাহলে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ইউ কজ আলফা, এটা আমার কার মান, ঢালের মান। ঠিক সেম ভাবে আমরা বি বিন্দুতে ঢাল পাবো না, বি বিন্দুতে। তাহলে বি পয়েন্টে ঢাল কি আসবে, ঠিক একই রকম, এটাও লম্ব বাই ভূমি থাকবে। লম্ব বরাবর কি আছে, ভি সাইন থিটা আছে। আমরা কিন্তু চিহ্নগুলা নিয়ে কাজ করতেছি না। নিচে কত, ভি কস থিটা। তাহলে ভি সাইন থিটা মানটা বের করে রাখলাম একটু আগে, কত, ইউ সাইন আলফা মাইনাস জিটি বসাই দিই। আর নিচে ভি কস থিটা মানটা কত, ইউ কজ আলফা। তো যেহেতু লম্বভাবে যদি অবস্থিত হইতে হয়, টি সময় পর, দেখতেছি আমি, টি সময় পর যদি লম্বভাবে অবস্থান করতে হয়, লম্বভাবে অবস্থান করতে হয়, তবে অবশ্যই, তবে অবশ্যই কি হবে, ঢালদের গুণফল -1 হবে না?
ভালো তো পসিবল না, m1 m2 গুণফল -1 হবে। তাহলে এখান থেকে m1টা কত, ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ইউ কজ আলফা, ইউ ইউ কাটা থাকে কত, শুধু ট্যান আলফা থাকে এখানে, এভাবে লিখি আমি সাইন আলফা বাই কজ আলফা, ইউ ইউ কাটা। আর এখানে আছে m2, না m2টা কত, ইউ সাইন আলফা মাইনাস জিটি ডিভাইডেড বাই ইউ কজ আলফা ইকুয়াল কত, -1। তাহলে এখান থেকে এক কাজ করে, কিছু তো কাটাকাটিও যায় না, আমরা আড়াআড়ি গুণ করতে পারি, হ্যাঁ আড়াআড়ি গুণ করে দিই। তাহলে সাইন আলফা দিয়ে ভিতরে গুণ করি, তাহলে থাকবে কত, ইউ সাইন স্কোয়ার আলফা মাইনাস এখানে আছে জিটি সাইন আলফা, আর এটা পাশে গেলে ইউ কজ স্কোয়ার আলফা, সামনে একটা মাইনাস থাকবে না, এবং ওই মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমি যদি ইউ কমন নেই, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা সমান কত, 1 না, তাহলে ইউ ইকুয়াল জিটি সাইন আলফা থাকবে। সুতরাং এখান থেকে জাস্ট টি এর মানটা কত, ইউ বাই জি সাইন আলফা। সুতরাং ইউ বাই জি সাইন আলফা সময় পর, ইউ বাই জি সাইন আলফা সময় পর কি করবে, নিক্ষিপ্ত বস্তু পূর্বোক্ত দিকের সাথে লম্বভাবে অবস্থান করবে, এটা সবসময় কাজে লাগবে। ঠিক এই পরের যে ম্যাথটা বলছে এখানে দেখি, যে এত বেগে মারলাম 30 ডিগ্রি কোণে মারলাম আমি, কত সময় পরে বস্তুটি নিক্ষেপ দিকের সাথে লম্বভাবে চলবে। আমি আগে বলছিলাম এই জায়গাটা যে কোনো জায়গায় হইতে পারে, আমি মারলাম এখান থেকে গেল, খুবই ভালো, এখান থেকে মারলাম 30 ডিগ্রি কোণে 39.2 মিটার পার সেকেন্ড বেগে মারলাম। তো ধরলাম যে নির্দিষ্ট সময় পরে লম্বভাবে অবস্থান করে, তাহলে এদিক বরাবর একটা উপাংশ আছে, এদিক বরাবর উপাংশ আছে, এর দুটো উপাংশ আছে, এর দুটো উপাংশ আছে, ঠিক আগের মতো যদি আমরা ঢাল দিয়ে করি, আগের মতো ঢাল দিয়ে যদি করি, সবকিছু করি ঠিকঠাক, তাহলে আবারও আমাদের এই ফর্মুলা চলে আসবে, টি ইকুয়াল ইউ বাই জি সাইন আলফা। এটা তো করতেছি না কিন্তু, ঠিক সেম নিয়ম, আগের সাথে এটা কোনো পার্থক্যই নাই, ঠিক আছে, আগের সাথে কোনো পার্থক্যই নাই। এটা করে দিই আমি, যে এদিক বরাবর কত হবে, 39.2 কজ আলফা, উপর দিক বরাবর 39.2 সাইন আলফা, তাহলে এদিক বরাবর আণবিক উপাংশ চেঞ্জ হবে না, সুতরাং এদিক বরাবরও 39.2 কজ আলফায় থাকবে। আর নিচ দিক বরাবর ধরলাম টি সময় পর, তাহলে 39.2 সাইন আলফা মাইনাস জিটি থাকবে, সাইন আলফা মাইনাস জিটি। তাই এটা ঢাল বের করবো, এটা ঢাল বের করবো, গুণফল -1 লিখবো, সেখান থেকে সরাসরি টি এর মানটা ইউ বাই জি সাইন আলফাই আসবে। তো ইউ এর মানটা কত, 39.2, জি কত 9.8, সাইন আলফা 30 ডিগ্রি, না এটা দেখি কত আসে, উত্তর মিলে কিনা। উপরে কত 39.2, নিচে কত 9.8, সাইন 30, এই মানটা আসছে 8 সেকেন্ড। তাহলে কি 8 সেকেন্ড পরে পূর্বোক্ত দিকের সাথে লম্বভাবে অবস্থান করবে। এবার দেখি পরটা আসে, সি নাম্বারটায় কি বলছে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণের সমান্তরালের উপর দিয়ে একটি বল গড়িয়ে নিচে পড়া শুরু করলো পঞ্চম সেকেন্ডে, 5 সেকেন্ডে না কিন্তু, পঞ্চম সেকেন্ডে বলটি তল বরাবর কত দূরত্ব অতিক্রম করবে বের করো, তল বরাবর। তাহলে আমরা যখন তল বরাবর দূরত্ব বের করবো, তখন অবশ্যই তল বরাবর ত্বরণ নেওয়া লাগবে। আর এরকম একটা ম্যাথ আমাদের ফিজিক্স এর হচ্ছে যশোর বোর্ডে আসছিল, যশোর বোর্ড 19 কি 20, 18 সালে, এরকম 17 বা 19 সালে, খেয়াল হচ্ছে না আমার। তাহলে এটা হচ্ছে ওই যে নিউটনের বলবিদ্যার মধ্যে, হ্যাঁ নিউটনের বলবিদ্যা। ধরলাম যে এটা একটা তল দেওয়া আছে, আনত তল, তাহলে এই তলের উপরে একটা বল ছেড়ে দিলাম আমি, সেই বলটা নিচে পড়তেছে, পঞ্চম সেকেন্ডে ধরলাম যে এইটুক দূরত্ব অতিক্রম করে, পঞ্চম সেকেন্ডে এইটুক দূরত্ব অতিক্রম করে এটা বের করতে হবে, মানে এস ফিফথ সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে আর কি। তাহলে আমরা কি জানি, ফিফথ সেকেন্ডে দূরত্ব বা টি তম সেকেন্ডে দূরত্ব কি জানি, এস টি তম সেকেন্ডে ইউ প্লাস হাফ এ 2t - 1, না। এখন আমরা ত্বরণটা জানি না, ঠিক, এটা কিন্তু কোনো রকম ত্বরণ নাই, জাস্ট জি ত্বরণে নামবে না, সমস্যা হলো জি কাজ করবে নিচের দিক বরাবর, জি কাজ করবে নিচের দিক বরাবর, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত, এটা কত, 30। তার মানে এই দিক বরাবর একটা উপাংশ আছে, এটা 30 হয়, এদিক বরাবর কত, জি কস 30, জি এর দুটো উপাংশ, এবং এই বরাবর জি সাইন 30 কিংবা জি সাইন 60, যেটাই হোক কিনা, জি সাইন 30। তার মানে আমার তল বরাবর ত্বরণ কতটুকু, জি সাইন 30, এই ত্বরণে এখন নিচে নামবে। সুতরাং এস ফিফথ সেকেন্ডের দূরত্ব কত, আদিবেগ 0 প্লাস হাফ এ কত, জি সাইন 30 9.8 সাইন 30, আর এখানে 2t - 1, 2 × 5 - 1, দেখি কত আসে এটা, হাফ ইন্টু 9.8 ইন্টু সাইন 30, সাইন 30 ইন্টু 2t - 1, 5 × 10 - 1, এটা আসছে 22.05, 22.05 এত কি মিটার, এটাই আমার অ্যান্সার। তল বরাবর দূরত্ব কিন্তু এটা, তল বরাবর দূরত্ব। আর এখানে কিন্তু বলতে পারতো যে জাস্ট উল্লম্ব বরাবর দূরত্ব কত, সেটা বের করা সম্ভব। এখানে লাইন টানলাম, একটা লাইন টানলাম, ঠিক আছে, আমরা কি করব, এটা বের করবো কার সাহায্যে, পুরোটা সাহায্যে নেই, কারণ অধিভুজ জানি, আবার এটাও বের করবো।
সেখান থেকে বিয়োগ করলে আমরা এটুকু অংশ পাবো। এটা বলতেও পারে, বলা যায় না। এবার দেখি ডি নাম্বারটা কি বলছে এখানে, যে একটি টাওয়ারের শীর্ষ লক্ষ্য করে একটি বন্দুক হইতে নিক্ষিপ্ত গুলি টাওয়ারের মধ্যবিন্দুতে আঘাত করলে দেখাও যে টাওয়ারকে আঘাত করার সময় গুলিটি আনুভূমিকে চলে। খুব একটা কঠিন না, এটাও দেখি শুরু করি। তো ধরলাম যে এটা একটা টাওয়ার দেওয়া আছে, এরকম টাওয়ার। এই টাওয়ারে নির্দিষ্ট দূরত্বে থেকে কি করা হয়েছে, গুলি নিক্ষেপ করা হয়েছে। তবে এই গুলি যে নিক্ষেপ করা হয়েছে সেটা টাওয়ারের টাওয়ারের শীর্ষ লক্ষ্য করে গুলিটা ছোড়া হয়েছে। তার মানে গুলির যে আদি বেগ সেটার দিক হবে ঠিক এই দিক বরাবর, ঠিক এই দিক বরাবর। আর গুলিটা অবশ্যই প্লাসের মতো করে সুন্দর করে গিয়ে কি করবে, এখানে গিয়ে আঘাত করবে। এখন দেখাইতে বলছে এখানে, যদি সুন্দর হইল না, যাই হোক সমস্যা নাই। ঠিক যখন মাঝখানে আঘাত করে, টাওয়ারকে আঘাত করে, তখন এই গুলিটি আনুভূমিকে চলে। সুতরাং এই পয়েন্টে বেগের মান দেখাইতে হবে এই দিক বরাবর। এই পয়েন্টে বেগের মান এই দিক বরাবর দেখাইতে হবে। সুতরাং এটা কিন্তু আমার টাওয়ারের যে অর্ধেক উচ্চতা, এটা আসলে গুলিটার ম্যাক্সিমাম হাইটের যে মান সেইটা। দেখি আসলে আসে কিনা। তো ধরলাম টাওয়ারের উচ্চতা কতটুকু, এইচ পরিমাণ, ঠিক আছে। এবং আলফা কোণে মারলাম। যেহেতু আমি আমার গতিবেগের দিক টাওয়ারের শীর্ষ লক্ষ্য করে, সুতরাং একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে না। এবং আমি যদি এটুকু এক্স দিই, তাহলে এখান থেকে কি লেখা যাবে, ট্যান আলফা ইকুয়াল এইচ বাই এক্স লেখা যাবে। এই জন্যই কিন্তু আমার মূলত বলা হয়েছে টাওয়ারের শীর্ষকে লক্ষ্য করে মারা হয়েছে। সেজন্য আমরা এই সমগ্রটা দেখতে পারবো। তো ধরলাম টি সময় পরে এটা কি করে, এই বিন্দুতে আঘাত করে। তাহলে জাস্ট এক্স সমান কি বলতে পারি, ইউ কজ আলফা ইন্টু টি। এবং এইচ সমান কি বলতে পারি, ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে। একটু কি লিখলাম, যে ট্যান আলফা ইকুয়াল এইচ বাই এক্স, এটা আবার লিখবো এখানে, ট্যান আলফা ইকুয়াল এইচ বাই এক্স, মানগুলো বসাবো এবার। তাহলে ট্যান আলফা ইকুয়াল এইচ কত, ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এবং এক্স কত, ইউ কজ আলফা টি, ইউ কজ আলফা ইন্টু টি। তো এই ট্যানটাকে আমরা ভাঙা দিতে পারি এবং কজ আলফাটাতে এই পাশে পাঠাই দিই, ঠিক আছে। তাহলে সাইন আলফা বাই কজ আলফা ইন্টু কজ আলফা থাকবে। আর এই পাশে আছে ইউটিতে ভাগ করে দিলে এখানে জাস্ট সাইন আলফা থাকবে। জাস্ট কি করলাম, ইউটি দিয়ে ভাগ করে দিলাম। আর এখানে যদি ইউটি দিয়ে ভাগ করে তাহলে থাকবে কি, মাইনাস ইউটি, একটা টি কাটা, জিটি থাকবে, জিটি জিটি বাই ইউ থাকবে। আর টু থাকবে না, টু ইউ থাকবে একটা। তাহলে এবার দেখি এখানে কস কস বাদ থাকে কত, শুধু সাইন আলফা না। আচ্ছা, মনে হচ্ছে কিছুটা ভুল করলাম মনে হয়, সবই তো বাদ চলে যায় কেন, কি যে ভুল করলাম কে জানে। আচ্ছা, এই যে এই লাইনে ভুল করছি, এই লাইনে কথা আছে, টি সময় পরে টি সময় পরে বস্তুটা তো উল্লম্ব বরাবর দূরত্ব পুরাটা অতিক্রম করে না, তাহলে মাঝখানে আঘাত করে না। তার মানে এটা এইচ বাই টু, মানে এইচ বাই টু পরিমাণ দূরত্ব অতিক্রম করে আর কি। আমি এখানে এইচ লিখে ফেলেছি ভুল করে, তাহলে এখানে এইচ বাই টু হবে আর কি। তা শুধু এইচ এর মানটা কি হবে, এই পুরা ইকুয়েশনকে দুই দিয়ে গুণ করতে হবে না, তাহলে এখানে থাকবে দুই, আর এখানে এই হাফটা থাকবে না, এই আর কি। তাহলে এখানে দুই থাকবে না নিচে, তবে এখানে দুই থাকবে, ঠিক আছে। তাহলে এখানে কস কস বাদ থাকে কত, সাইন আলফা ইকুয়াল টু সাইন আলফা মাইনাস জিটি বাই ইউ থাকে। তার মানে জাস্ট জিটি বাই ইউ সমান কি লিখতে পারবো, সাইন আলফা, এখান থেকে আর আর গুণ করলে ইউ সাইন আলফা মাইনাস জিটি ইকুয়াল কি থাকে, জিরো। সবাই মনে আছে কিনা যে আমরা লিখতাম নির্দিষ্ট সময় পর বেগ যদি থিটা অ্যাঙ্গেল তৈরি হয়, তাহলে ভি কস থিটা ইকুয়াল ইউ সাইন আলফা মাইনাস জিটি, না সরি, ভি সাইন থিটা ইকুয়াল ইউ সাইন আলফা মাইনাস জিটি। কিন্তু কথা হচ্ছে এই মানটা আমার কি চলে আসলো, শূন্য আসলো না, এই মানটা শূন্য চলে আসলো। তার মানে ভি সাইন থিটা ইকুয়াল জিরো। এটা জাস্ট বোঝানোর জন্য লিখছি আমি। এটা মানে বোঝাচ্ছে কি, যে উলম্ব বরাবর কোনো বেগই নাই। এটা মানে বোঝাচ্ছে উলম্ব বরাবর উলম্ব বরাবর বেগ বা বেগের উপাংশ শূন্য। তো এটা কখন হচ্ছে, টি সময় পর। টি সময় কখন পর, যে এইচ বাই টু, মানে এইচ বাই টু দূরত্বে যাওয়ার সময়, মানে টাওয়ারের মাঝখানে আঘাত করার সময় উলম্ব বরাবর বেগের উপাংশ শূন্য। এটা কখন সম্ভব হয়, যখন আমার আনুভূমিকে চলে না, সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করে না। সুতরাং মধ্যবিন্দুতে আঘাত করার সময় কি চলে, এটা অবশ্যই আনুভূমিকই চলে। এটা একটু বাংলা লেখা, মানে বাংলা একটু সুন্দর করে লিখলেই চলে যাবে, হয়ে যাবে আর কি, আনুভূমিকে চলে, এটাই প্রমাণ। এবার দেখি ই নাম্বারটা কি বলছে এখানে, যে এত ফিট দৈর্ঘ্যের এবি আনত মসৃণ সমতল, শীর্ষবিন্দু এ এর উচ্চতা দেওয়া আছে 64 ফিট। তো এবি কে ডি এবং ই বিন্দু, এবি কে ডি এবং ই বিন্দু এমন তিন অংশে বিভক্ত করা যেন বস্তুকণা শীর্ষ এ হইতে প্রতিটি অংশ
সমান সময়ে কি করে অতিক্রম করে। এটা ইজি একটা ম্যাথ, আমাদের ফিজিক্সের বেসিক ম্যাথ আর কি। ধরলাম আনত তল দেওয়া আছে এবি, একটা এবি আনত তল দেওয়া আছে না, ঠিক আছে। তো এই এবি আনত তল ডি এবং ই বিন্দু, ডি এবং ই বিন্দু 3 ভাগে ভাগ করে, যাতে প্রত্যেকটা অংশ সমান সময়ে অতিক্রম করে। আর কি কি দেওয়া আছে, এটা পুরোটাই 288 ফিট, পুরোটাই 288 ফিট এইখান থেকে এই পর্যন্ত, এবং হাইটটা হচ্ছে 64 ফিট, 64 ফিট। তাহলে এখান থেকে আমরা এই আলফা মানটা বের করতে পারি না, এই কোনটা, কারণ এদিক বরাবর ত্বরণ জি, বাট এদিক বরাবর ত্বরণ জি কস থিটা, জি কস থিটা। তাহলে এই থিটাটা আমার এখন দরকার। থিটা কেমনে পাবো, এটা একটা সমকোণী ত্রিভুজ না, তাহলে এখানে কার ফর্মুলা ফেলবো, কস থিটা না, তাহলে কস কভারে ভূমি আছে নাকি, তাহলে ভূমি কোনটা হবে, এই যে এইটা সি দেই, তাহলে এসি না, এসি কি হবে ভূমি, আর অতিভুজ কোনটা হবে এবি, তাহলে কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ভূমি কত এসি, অতিভুজ কত এবি, তাহলে 64/288। তাহলে কস থিটা মানটা আমরা পাই গেলাম। এবার দেখি তাহলে এবি বরাবর ত্বরণ কতটুকু, জি কস থিটা না, এবি বরাবর ত্বরণ জি কস থিটা, পুরোটাই ত্বরণ আমার। তো সবার আগে আমরা যেহেতু 3 অংশে ভাগ করব এবং সমান সময় লাগে, প্রত্যেকটা দূরত্ব কি সমান, সুতরাং আগে টোটাল টাইমটা বের করি, আগে মোট সময়টা একটু বের করি, অর্থাৎ পুরো তলটা পার করতে কত সময় লাগে সেটা বের করবো। তাহলে এবি ইকুয়াল আদি বেগ কত, 0 না, তাহলে এখানে কি বলতে পারি, হাফ এটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার সমান কত 288, তাহলে হাফ ইন্টু এ কত জি কস থিটা, জি কস থিটা, কস থিটা মানটা কত 64/288, 288 ইন্টু টি স্কোয়ার ইকুয়াল 288। তাহলে এখানে দেখি কত আসে টাইমটা, তাহলে এখানে 288 ইন্টু 288 ইন্টু 2 ডিভাইডেড বাই, এখানে জি কিন্তু অবশ্যই 32 বসবে, 9.8 বসালে উত্তর জীবনে মিলবে না, ডিভাইডেড বাই 64 না, এই মানটা আছে 81, মানে টি স্কোয়ার সমান 81 আসতেছে আর কি, আর টি সমান কত 9 সেকেন্ড। তাহলে এখন 3টা অংশ যে ভাগ করে প্রত্যেকটা অংশ অবশ্যই সমান সময় না, তার মানে 3 সেকেন্ড, 3 সেকেন্ড, 3 সেকেন্ড সময়ে কি করবে অতিক্রম করবে। তাহলে আমরা যদি প্রথমে এডি বের করতে চাই, জাস্ট এডি বের করবো, তাহলে এডি সমান কি জানি আমরা, হাফ এটি, এটি 1 স্কোয়ার দিতে পারি আমরা, তাহলে হাফ এ কতটুকু, জি কস থিটা, জি কত 32, কস থিটা কত 64/288, যেহেতু ফিটে করতেছি, টি ওয়ান কত 3 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে, এটা হিসাব করে দেখি কত আসে, হাফ ইন্টু 32 ইন্টু 64/288 ইন্টু 3-এর উপরে বলবো না, এটা আসছে 32 ফিট। এখন আমরা যদি আলাদাভাবে ডি বের করতে চাই, তখন আবার ডি বিন্দুতে বেগ লাগবে, একটু বেশি হয়ে যাবে না করতে, এত কষ্ট করবো না, আমরা এক কাজ করতে পারি, এই বের করব, সেখান থেকে এই থেকে এডি বাদ দেবো, তাহলে আমরা ডিই পাবো, বোঝা গেছে। তাহলে এই বের করি, দেখি এই কেমনে বের করবো, হাফ ত্বরণ কত এ জি কস থিটা 32 ইন্টু 64/288, টাইম ধরবো আমরা 6 স্কোয়ার, ঠিক আছে, টাইম ধরবো 6, তাহলে আমাদের এই বের হবে, মানে এই কিন্তু 6 সেকেন্ডে অতিক্রম করে আর কি, এটা আসতেছে 128 ফিট। সুতরাং আমরা ডি কেমনে পাবো, ডি এই থেকে এডি বাদ, 128 থেকে 32 বাদ, 96 আসতেছে 96 ফিট, 96 ফিট। তাহলে এটা একটা অ্যান্সার, তারপরে ডি একটা অ্যান্সার, আমার এত ভাগে ভাগ করা লাগবে, আর ফাইনালি বিই এটা কি আসবে, টোটালটা থেকে এই বাদ, 288 থেকে 128 বাদ, এটা আসতেছে 160 ফিট। সুতরাং যদি তক্তাকে এভাবে ভাগ করি তাহলে তখন কি করা সম্ভব, একই সময়ে 3টা অংশকে পাস করা বা অতিক্রম করা সম্ভব। এবার দেখি এফ নাম্বারটা কি বলা আছে এখানে, যে ত্রিভুজের এক বাহু উল্লম্ব বরাবর অবস্থিত, ত্রিভুজের একটা বাহু উল্লম্ব বরাবর অবস্থিত এবং অপর বাহু দুইটি বরাবর পতনশীল কোনো বস্তুর পতনকাল সমান হয়, তবে প্রমাণ করো ত্রিভুজটি সমদ্বিবাহু অথবা সমকোণী হবে। মানে একটা কোণ 90 ডিগ্রি, অথবা দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, অথবা দুইটা কোণ সমান দেখাইতে হবে আর কি। তো একটা ত্রিভুজ ধরলাম আমি, যে এটার বাহু কি বরাবর, লম্ব বরাবর অবস্থিত এরকম, তাহলে অপর দুটা বাহু কি এইভাবে থাকবে না, তাই নাম দিলাম আমি এ কমা, এটা হচ্ছে এ, এটা বি, এটা কত সি, ঠিক আছে। এখানে বলা হয়েছে কি, অপর বাহু দুইটি বরাবর পতনশীল বস্তু, মানে এদিক বরাবর একটা বস্তু যাবে এবং এদিক বরাবর একটা বস্তু পতনশীল হবে, এবং উভয় ক্ষেত্রে
আমার পতনকাল যেটি সেটা কি সমান, এবি দূরত্ব এবং বিসি দূরত্ব সমান। তবে আমাদের পতনকাল বের করতে হলে কি লাগবে, এবি বরাবর এবং বিসি বরাবর ত্বরণ লাগবে না, ত্বরণ না হলে বের করতে পারবো না। এই অ্যাঙ্গেলটা কত, এ না? তাহলে এদিক বরাবর, নিচ দিক বরাবর জি ত্বরণ কাজ করবে, সুতরাং এদিক বরাবর কত, জি কজ এ না? আবার এদিক বরাবর ত্বরণ আমার কত, জি না? এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা, এই যে দেখো, এটা সি না, এটা সি না, এটা তো সি নাকি? আবার এই দুটো লাইন সমান্তরাল, এই দুটো লাইন কি প্যারালাল। আমি এটা বর্ধিত করি এখানে, এটা যদি আমি বর্ধিত করি, তাহলে এটা যদি কোণ সি হয় তাহলে এই কোণটা কি সি হবে না? একান্তর কোণ না? এটা কত হবে, সি। ঠিক আছে, তার মানে এই দিক বরাবর ত্বরণ কতটুকু কাজ করবে, জি কস সি পরিমাণ ত্বরণ কাজ করবে। ঠিক আছে, এটা আসলে না দিলেও হয়তো দরকার নাই, আমরা যেহেতু সাইন নিয়ে কাজ করতেছি না, কজ নিয়ে কাজ করতেছি, যাই হোক। তাহলে এবার আমরা যদি এবি বের করতে চাই, জাস্ট এবি এর মানটা, দূরত্ব জাস্ট ধরতেছি, যেটা হচ্ছে আদিবেগ শূন্য নিয়ে পড়তেছে, তাহলে কি থাকবে, হাফ জিটি স্কোয়ার, বাট ত্বরণটা কত, জি কজ এ, সুতরাং জি কজ এ টি স্কোয়ার হবে। এবং আমরা যদি বিসি বের করতে চাই, কি থাকবে, হাফ জি কস সি টি স্কোয়ার, যেহেতু একই সময় লাগে। তাহলে এখান থেকে আমরা কাজ করতে পারি, এবি বিসি ভাগ করে দিব, তাহলে হাফ জি টি স্কোয়ার বাদ যাবে, থাকবে কত, কজ এ বাই কস সি, কজ এ বাই কস সি। যেহেতু সম্পূর্ণ আনতে হবে আমার কোণের মধ্যে, সুতরাং এবি বাই বিসি এটাও রাখা যাবে না। আমরা ত্রিভুজের সাইন সূত্র অনুসারে কি পাই, যে প্রত্যেকটা বাহু তার বিপরীত সাইনে সমানুপাতিক না, তার মানে এবি বাই সাইন সি ইকুয়াল, এবি বাই সাইন সি ইকুয়াল বিসি বাই সাইন এ হবে না? তাহলে এখান থেকে এবি বাই বিসি সমান কি লেখা যায়, সাইন সি বাই সাইন এ থাকবে। এই দুটো অনুপাত এখন সাইন এবি বাই বিসি, সরি সাইন সি বাই সাইন এ। তাহলে এই 1 নাম্বার 2 নাম্বার দিলাম, এটা 1 নাম্বার দিলাম, তাহলে 1 এবং 2 সম্পর্ক হতে কি পাওয়া যাবে, 1 এবং 2 হতে পাই, তাহলে কজ এ বাই কস সি ইকুয়াল সাইন সি বাই সাইন এ থাকবে। ঠিক আছে, আর এটি গুণ করি, তাহলে সাইন এ কজ এ, আর এ পাশে কত, সাইন সি কস সি, সাইন সি কস সি। তো আমরা সাইন টু দিয়ে ফর্মুলা ফেলবো, সুতরাং 2 লাগবে উভয় পাশে, 2 দিয়ে দিলাম, তাহলে সাইন টু এ ইকুয়াল সাইন টু সি, ইকুয়াল সাইন টু সি। সমকোণী অথবা সমদ্বিবাহু, সমকোণী অথবা সমদ্বিবাহু, ঠিক আছে। তাহলে একবার দেখি, বিভাগ করে ফেলবো। প্রথমে সাইন সাইন বাদ দিয়ে দেবো এই অবস্থাতেই, তাহলে কি থাকবে, টু এ ইকুয়াল টু সি থাকবে, তার মানে এ ইকুয়াল সি। এখান থেকে কি প্রমাণ হয় এটা, যে দুই কোণ সমান, তার মানে সমদ্বিবাহু, সমদ্বিবাহু। এবার এ প্লাস সি ইকুয়াল 90 ডিগ্রি প্রমাণ করবো, কেমনে দেখতেছি, এবার সে আবার করতেছি, টু এ ইকুয়াল সাইন 180 মাইনাস টু সি, মানটা কি সেম থাকবে না? সাইন 180 মাইনাস টু সি মানে কি, সাইন টু সি থাকে তো নাকি? এবারে সাইন সাইন বাদ দিয়ে দেবো উভয় পাশ থেকে, তাহলে টু এ ইকুয়াল কি থাকবে, 180 মাইনাস টু সি, 2 দিয়ে ভাগ করে দিই এবং সিটাকে এ পাশে নিয়ে, তাহলে কি থাকবে, এ প্লাস সি ইকুয়াল 90 ডিগ্রি। সুতরাং অতএব কি বলতে পারি, বি ইকুয়াল 90 ডিগ্রি, একটা কোণ যেহেতু 90 ডিগ্রি, সুতরাং এটা সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজটি হয় সমকোণী, না হয় সমদ্বিবাহু। ঠিক আছে, আচ্ছা, এবার চলে যাই আমরা পরবর্তী ম্যাথে। কি বলছে এখানে, ধরা যাক একটি বস্তু গভীর কূপে পড়লো, তো এক্স মিটার নিচে, মানে উপর থেকে এক্স মিটার নিচে বস্তুটার বেগ এই সমীকরণ হতে পাওয়া যায়। এই সমীকরণ ক্যালকুলেশন থেকে বা সলভ করলে কি পাওয়া যায়, বস্তুটার বেগের একটা ইকুয়েশন পাওয়া যায়, যেখানে জি এবং কে ধ্রুবক। ঠিক আছে, তো 1000 মিটার গভীর কূপটির তলদেশে বস্তুটি কত বেগে আঘাত করবে বের করো। তার মানে আমরা এক্স এর জায়গায় জাস্ট 1000 বসাই দিব, যা আসবে সেটা হবে বেগের মান। তো সবার আগে বেগের ইকুয়েশনটা বের করতে হবে, একে সলভ করতে হবে। কি আছে, ডি ডিএক্স অফ ভি স্কোয়ার বাই টু, আর এ পাশে কত, জি ইন্টু কে মাইনাস এক্স বাই কে। তো আমরা এটা বেগ বের করার জন্য কি করব, উভয় পক্ষে ইন্টিগ্রেশন করতে পারি এবং ডিএক্সটা হচ্ছে পার করে দেবো। ঠিক আছে, তাহলে এ পাশে ইন্টিগ্রেশন করলে কি থাকবে, টোটাল ভি স্কোয়ার বাই টু থাকবে, আর এ পাশে ইন্টিগ্রেশন করলে কি থাকবে, জি ইন্টু কে মাইনাস এক্স বাই কে, এখানে তো ডিএক্স না। তাহলে কনস্ট্যান্টগুলো সামনে নিয়ে আসি, অর্থাৎ জি বাই কে থাকে কত, কে মাইনাস এক্স ইন্টু ডিএক্স, তাহলে জি বাই কে, কে করলে কি থাকবে, কে এক্স, আর এক্স এ করলে কি থাকবে, এক্স স্কোয়ার বাই টু থাকবে। আর একটা কনস্ট্যান্ট থাকবে, এখানে কনস্ট্যান্ট না দিলেও হয়, কারণ আমাদের যখন বেগের মান শূন্য, সরণ তখন শূন্য, তখন কি কনস্ট্যান্ট জিরো না? সুতরাং এখানে কনস্ট্যান্টটা না দিলেও অসুবিধা নাই। এখানে থাকবে কত, জি বাই কে ইন্টু কে এক্স মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি পাবো, আমাদের বেগের মানটা পাবো। তাহলে যখন 1000 মিটার নিচে আসে, এখানে 1000 মিটার কি এক্স প্রকাশ করতেছে না, এটা আমার চলক না, তাহলে এক্স এর জায়গায় 1000 বসাই দিই, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল
2g/k ইন্টু 1000 বসবে না, তাহলে 1000k মাইনাস 1000-এর উপরে স্কোয়ার। তাহলে এবার দিয়ে কি করা যায়? তো বইয়ের সাথে উত্তরে মিল রাখার জন্য কেটার ভিতরে গুণ করে দেই, বইতে এইভাবে দেওয়া আছে। তাহলে 2g/k, তো জিটা সামনেই রাখি, 1000টা কমন নেই, তাহলে 2000 জি থাকবে এখানে, 2000 জি। আর কে ভিতরে গেলে 1 মাইনাস, এখানে 1000 কমন নিছি, কিছু কি বাদ ফেললাম মনে হচ্ছে তো আমার। এই যেখানে x²/2 ছিল, এখানে আমি খালি x² লিখেছি, এখানে ভাগ 2 হবে, তার মানে এখানে থাকবে হচ্ছে 500/k। এখানে থাকবে কত? 500/k, মানে ছিল 1000, 2 দিয়ে ভাগ করার পরে 500 হয়ে গেল আর কি। এবার আশা করি ঠিকঠাক আছে v² মানে এটা। তাহলে এবার এখানে 2000 না, এটা তো মনে হয় পূর্ণবর্গ না। তাহলে আমি যদি এর ক্ষেত্রে 5 কমন নেই, 2000/5 400 আসতেছে। তাহলে এক কাজ করতে পারি, সেটা হচ্ছে v² থাক, এখানে 400, এটা কমন নিলে ভিতরে থাকবে কত? 5g, এখানে 1 মাইনাস 500/k থাকবে। উভয়পক্ষে রুট করে দিই, তাহলে v সমান 400কে রুট করলে কত? 20, আর এটা রুট করলে 5g ইন্টু 1 মাইনাস 500/k থাকবে। আর এটাই হচ্ছে আমার কি নির্দিষ্ট, কি বলে, 1000 মিটার নিচে। এটা হচ্ছে কোথা থেকে করলাম, এটা তো গেল একটা, এটা হচ্ছে 1000 মিটার নিচে কত বেগের মান আর কি, নিচে বেগ। এটাই আমার দেখাইতে বলছিল, দেখাইতে বলে নাই, আমি বের করতে বলছিল আর কি। এবার দেখি 10 নম্বর ম্যাথে যাই আমরা, কি বলছে এখানে, যে কোনো তলে চলমান একটি বস্তুর অবস্থান ভেক্টর আর দেওয়া আছে, এটা জাস্ট অবস্থান ভেক্টর দেওয়া আছে আর। তো বস্তুটি সর্বনিম্ন গতি মিনিমাইজ করতে হবে। তো মিনিমাম যে বেগ, কি করতে হবে? অবশ্যই আমার ভি কে ডিফারেন্সিয়েট করতে হবে না, এবং এই গতিতে থাকার সময় বস্তুটির অবস্থান কত সেটাও কি করো? নির্ণয় করো। আর অবস্থান বলতে আমাদের জাস্ট আর এর মানটা বের করতে বলছে আর কি। তাহলে এখানে আর কি আছে লিখতেছি আমি আরেকবার, আর ইকুয়াল 12√t/i। হ্যাঁ, আর এখানে আছে t⁻3/2j। তো আমরা বেগ বের করতে হলে কি করতে হবে? আর কে ডিফারেন্সিয়েট করতে হবে না? তাহলে বেগ ভি সমান কি? অবস্থানকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়। ওইটাতে আবার করলে ত্বরণ পাওয়া যায়। তাই এটা যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে √x এ করলে কি পাওয়া যায়? 1/2√x না? তার মানে 2 12 কাটা 6 থাকে, মানে 6/√t। √t এখানে i থাকবে। আর এখানে হচ্ছে t⁻3/2, তাহলে 3/2 সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, 3/2 থেকে 1 বাদ গেলে 1/2 থাকবে, ইন্টু কত? অবশ্যই জে ক্যাপ থাকবে, যেহেতু ভেক্টর রাশি। তাহলে এখন আমরা ভি এর মান পাইছি, কিন্তু সমস্যা হলো টি এর ফাংশনে না, বরং ভেক্টর আকারে। তো কোনো একটা ভেক্টরের মান কেমনে বের করে? √x² + y² + z², না? এখানে যেহেতু এক্স ওয়াই আছে, জেড নাই, সুতরাং শুধু এক্স ওয়াই এর মধ্যে থেকে যাব। তাহলে ভি সমান কি হবে? √x² + y², 6/√2√t² + 3/2 তার উপরে কত বর্গ। তাহলে এখানে রুট কি থাকবে? 36/t প্লাস এখানে 3×3 = 9, t⁻½ মানে কি? বর্গ করলে টি থাকবে, নিচে 2×4 থাকবে। এটা হচ্ছে আমার বেগের হচ্ছে টাইমের যে ফাংশন, সেইটা পাইলাম। এখন এই মানটাকে আমার কি করতে হবে? মিনিমাম বের করতে হবে, বেগের সবচেয়ে মিনিমাম মান বের করতে হবে। তো বেগের মিনিমাম বের করার জন্য কি করতে হবে? মিনিমামের জন্য dv/dt = 0 হইতে হবে না? মিনিমাম মানের জন্য কি হয়? 0 হয়। তাই এটা এখন কি করবো? অন্তরীকরণ করবো। তাহলে √x পুরোটাকে ধরে নেবো √x, তাহলে করলে কি থাকবে? 1/2√x, 1/2√x, তার মানে 36/t প্লাস 90/4। যেহেতু রুটের ভিতরে ওটা এক্স না, ওটাকে কি করা লাগবে? আরো একবার অন্তরীকরণ করা লাগবে। তাহলে 36/t বা 1/x করলে কি আসবে? -1/x², না? তাহলে -36/t² থাকবে, আর এখানে +9/4 থাকবে, সমান কত? 0। পুরা হরটা 0 হয়ে যাবে, থাকবে কত? -36/t² + 9/4 = 0। এখান থেকে দেখি টি কত আসে। তাহলে কি করব এখানে? 36কে আমরা 9/4 দিয়ে ভাগ করে দেবো, এবং তাকে রুট করে দেবো, তাহলে টি পাই যাবো, 4 থাকে। তাহলে টি সমান আসছে যেখান থেকে 4, এটা কোনো একক দেওয়া নাই তো, আর সেকেন্ড ধরে নেই, 4 কি সেকেন্ড, ঠিক আছে। তার মানে টি ইকুয়াল 4 সেকেন্ড পর এই বস্তুটার গতি সর্বনিম্ন হবে। সেই সর্বনিম্ন গতি বের করতে বলছে। এখন দেখি সর্বনিম্ন গতিটা বের করি। সর্বনিম্ন গতি, তো সর্বনিম্ন গতি আমরা ভেক্টর দিয়ে বের করতে পারি, অথবা সরাসরি জাস্ট মানটা বের করতে পারি, একটা করলেই হয়েছে, সমস্যা নাই। তাহলে ভি সমান কি বের করবো? এই টিটা এই লাইনে বসাই দেবো, একবার বসাচ্ছি আমি। তাহলে
36/4 প্লাস 9/4 ইন্টু 4, এটা আসছে হচ্ছে 3√2, অথবা দশমিকে করলে 4.24 আসতেছে, 4.24 মিটার পার সেকেন্ড। এখন অবস্থান কেমনে বের করবো? অবস্থান বলতে আমরা জাস্ট অবস্থান ভেক্টর যেটা আছে না, আর এর মান বের করবো, তাহলেই হবে। এখন তাহলে অবস্থানটা দেখি। অবস্থান আর সমান কি আসবে? এই 4 না, 4 সেকেন্ড পর না, এই 4 টি এর জায়গায় বসাবো আমরা, 4 টি এর জায়গায় বসাই দেবো। √t মানে √4 কি আসবে? 2, 12 দুগুণ 24 আর প্লাস 4-এর উপরে 3/2, 4-এর উপরে 3/2 দিলে আসতেছে হচ্ছে 8। তাহলে এখানে কি 8 জে ক্যাপ নাকি? তার মানে 24 i ক্যাপ প্লাস 8 জে ক্যাপ, এইরকম একটা অবস্থানে এই বস্তুটা অবস্থান করবে। আচ্ছা, এবার দেখি বি নাম্বারটায় আসি। তো এই ম্যাথটা হচ্ছে দিকগুলো আসলে বিভিন্ন রকম ভাবে ইচ্ছামতো ধরে করলেই হবে, মানে যেভাবে করে না কোনো উত্তরটা মিলবে, সমস্যা হবে না। এই ম্যাথটা আসলে কুয়েটে নাকি 19-20 সালে, বেশ মজার একটা ম্যাথ, কি বলছে দেখি। তো প্রাথমিকভাবে এ বি এবং সি একটা নির্দিষ্ট বিন্দুতে অবস্থান করতেছিল একদম শুরুতে। তো সেখান থেকে বি কি করলো, ভাল লাগতেছিল না আর, 10 একক দক্ষিণে গেল, 5 একক পূর্ব দিকে গেল, 3 একক ঊর্ধ্বমুখী অর্থাৎ উপরের দিক গেল। আবার সি কি করলো, 5 একক উত্তরে গেল, তারপরে 7 একক পূর্বে গেল এবং 5 একক নিচের দিক নেমে গেল। তো এখানে বি এবং সি এর শেষ অবস্থানকে এ এর সাথে সরলরেখা দ্বারা যুক্ত করলে এ বি এবং এসি এর মধ্যে যে কোণ উৎপন্ন হয় তার মান কত এখান থেকে নির্ণয় করো। আর এটা কিন্তু 2D না, এটা কিন্তু 3D। এটা কিন্তু 3D, এই যে বলছে না নিচে নেমে গেলে একজন ঊর্ধ্বমুখী গেল, একজন গেছে উপরের দিকে, একজন গেছে নিচের দিকে, সুতরাং আমরা একটাকে পজিটিভ একটাকে নেগেটিভ ধরে নিব, ঠিক আছে? একটাকে পজিটিভ একটাকে নেগেটিভ ধরে নিব, এটা অবশ্যই 3D। তবে দক্ষিণ পূর্ব পশ্চিম এই দিকগুলো আমরা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর প্রকাশ করব, ঠিক আছে? তাহলে দেখি, ধরলাম এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ এবং একটা জেড অক্ষ দিই। আমি এটা এইভাবে না দিয়ে এইভাবে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে সবার। তবে দিক বলছে তো, এখানে দিকের জন্য আবার ঝামেলা। এক কাজ করি, আমরা জেড অক্ষ দিব না, জাস্ট দিকগুলো বোঝাই। আর জেড অক্ষ মনে মনে চিন্তা করো, এটা হচ্ছে এই পয়েন্টের ঠিক একদম এই আমার যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনকে ফুটে আকারে ঢুকে চলে যাবে, এটা হবে জেড অক্ষ। একজন ঊর্ধ্বমুখী, একজন নিচের দিকে, একজন ওই পাশে, একজন স্ক্রিনের ওই পাশে, একজন স্ক্রিনের সামনের দিকে, এটা হবে ঊর্ধ্বমুখী এবং নিচের দিকে, ঠিক আছে? এবার আমরা দিকগুলো একটু নির্দেশ করি। তাহলে উত্তর সবার আগে উপরে দেবো উত্তর, ঠিক আছে? সবার উপরে দেবো উত্তর। এটা আমরা যে নামাজ পড়ার সময় যেভাবে দেখি না, ওইভাবে চিন্তা করতে পারি। যেমন পশ্চিমের, আমাদের হচ্ছে পশ্চিম দিকে যখন ঘুরি তখন ডান দিক কি থাকে? উত্তর থাকে না? কিংবা এভাবে চিন্তা করতে পারি, উত্তরের বাম দিকে পশ্চিম থাকে, তাহলে এদিক কি থাকবে? পশ্চিম থাকবে। তাহলে এদিক কি থাকবে? দক্ষিণ থাকবে। এবং এদিক কি থাকবে? পূর্ব থাকবে, ঠিক আছে? এই দিক যদি উল্টাপাল্টা হয় তাহলে উত্তর মিলবে না, কোনোদিনও মিলবে না, সম্ভবই না। দিক কিন্তু ভুল করা যাবে না। এভাবে মনে রাখবো, পশ্চিমের ডানে উত্তর কিংবা উত্তরের বামে পশ্চিম, একটা মনে রাখলে বাকিগুলো এমনি বের হয়ে আসবে। জাস্ট দুইটা নির্দেশ করলেই বাকিগুলো এমনি বের হয়ে আসবে। তো ধরলাম যে প্রাথমিক অবস্থায় এই যে মূল বিন্দুতে সবাই ছিল, এ কিন্তু নড়ে নাই, এ ওখানেই আছে, এ এই বিন্দুতেই আছে। আগে দেখি বি কোথায় কোথায় গেল। বি আগে কি করলো? দক্ষিণে গেল। বি আগে দক্ষিণে গেল মানে নিচের দিকে আসলো বি। দক্ষিণে কতটুক? 10 একক আসলো। খুবই ভালো, 10 একক আসলো। নিচের দিক মনে রাখবো, তার মানে -10, ঠিক আছে? -10। তারপর সরি সরি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, -10, -10। তারপর ও কি করলো? 5 একক পূর্ব দিক গেল, তারপরে 5 একক এই দিক বরাবর গেল। তারপর কি করলো? 3 একক ঊর্ধ্বমুখী উপরের দিক গেল, 3 একক ঊর্ধ্বমুখী বা উপরের দিক গেল। তাহলে আমরা যদি পূর্ব দিক বরাবর এক্স অক্ষ কল্পনা করি এবং দক্ষিণ উত্তর দিক বরাবর ওয়াই অক্ষ কল্পনা করি এবং উপরে এবং নিচ বরাবর জেড অক্ষ কল্পনা করি, তাহলে আমরা ফাইনাল যে অবস্থানটা, ফাইনাল যে সি বিন্দুটার বি বিন্দুর যে অবস্থান সেটা কি কি বলতে পারি? আরেকবার দেখি, 10 একক দক্ষিণে, 10 একক নিচে, 5 একক পূর্বে, তার মানে ভুজ কত? 5 না, এখানে 5, -10, আর ঊর্ধ্বমুখী কত? 3। এটা হচ্ছে বি বিন্দুর অবস্থান। এটা কি? বি বিন্দুর অবস্থান। অথবা কেউ যদি -10, 5, 3 করো, এটা করলেও মিলবে। তবে সেই ক্ষেত্রে পরবর্তী যেটা সি এর যে দিকটা সেটা হবে কত? 5, 7, -5। এটা করলেও একই রেজাল্ট আসবে, অথবা আমি যেটা করতেছি এটা করলেও একই রেজাল্টই আসবে। তাহলে এটা গেল একটা, এটা হচ্ছে বি এর জন্য। আর সি কোন দিক কোন দিক গেল দেখি। প্রথমে 5 একক উত্তরে গেছে, এবার উপরে গেছে, 5 একক আগে গেছে। তারপর 7 একক পূর্ব দিক গেছে, 5 একক নিচের দিকে, মানে স্ক্রিন ফুটা করে ওই পাশে ভিতরে ঢুকে চলে গেছে। তো ধরলাম এই পজিশনে আছে ও সি বিন্দুটা।
তাহলে অর হচ্ছে ইয়া কি হবে, স্থানাঙ্ক কত হবে আরেকবার দেখি। 5 একক উত্তরে উপরের দিক, 7 একক পূর্বে, তার মানে ভুজ হবে 7। এদিক বরাবর এটুক 7, উপর দিক বরাবর 5, 7,5, নিচের দিক বরাবর 5, তার মানে -5 থাকবে এখানে। এটা হচ্ছে আমার এসি, এটা হচ্ছে আমার এবি। এই দুটা মধ্যবর্তী কোণ বের করতে হবে। তাহলে আমরা বি বিন্দুর অবস্থান জানি, সুতরাং এবি এর অবস্থান ভেক্টর বের করতে পারবো কিনা, অবশ্যই পারবো। কেমনে বের করবো? 5i ক্যাপ -10j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ঠিক সেম ভাবে এসি সমান কি আসবে, 7i প্লাস 5j, আর এখানে হচ্ছে -5k। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণ এবি এবং এসি এর মধ্যবর্তী কোণ, সেটাই আসলে আমার এই কোণের মানটা বের করতে বলা হয়েছিল এখানে। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কেমনে বের করে, ডট গুণ থেকে বের করি না, ভেক্টর চ্যাপ্টারে পড়ছিলাম। তাহলে এবি ডট এসি, এবি ডট এসি সমান কি জানি, এবি এসি কস থিটা, এই থিটা হচ্ছে মধ্যবর্তী কোণ। তাহলে এখান থেকে কস থিটা সমান কত আসবে, এবি ডট এসি ডিভাইডেড বাই এবি এর মান, এবি এর মান এবং এখানে এসি এর মান। আচ্ছা সমস্যা নেই, এভাবে লিখি, সমস্যা নাই। তাহলে কস থিটা ইকুয়াল কি থাকবে দেখি, এবি ডট এসি ডট গুণ কেমনে করে, আয়ের সহগ গুণ 5 7 35, জে সহগ গুণ 5 10 50 -50, 3 5 15 -15। এখানে এবি এর মান কি আসবে, রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 10 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আর এখানে হচ্ছে এসি এর মান কত থাকবে, রুট 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। দেখি এটা কত আসলো। আর আমরা কিন্তু ক্রস, দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার সময় ক্রস গুণ ইউজ করি না, কারণ ক্রস গুণের ক্ষেত্রে সাইন থিটা আসে, এবং সাইন থিটার মানটা আমাদের হচ্ছে যখন হিসাব করবো না, তখন এই যে মানটা সবসময় পজিটিভই দিবে। কিন্তু সাইন থিটার মানটা সবসময় কি পজিটিভের জন্য প্রথম চতুর্ভাগে থাকে না। কিন্তু যদি এমন হয় দুটা ভেক্টর মধ্যবর্তী কোণ 90 থেকে বেশি, তারপরে কিন্তু সাইন কি করবে, প্লাস মানে দিবে। সেজন্য আমরা 90 থেকে বেশি হলে কোণটা বের করতে পারি না, সেজন্য আমরা কজ নেই, কারণ কজ কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ আর কি। 35 -50 -15, আর নিচে কত, রুট 5 10 3, 5 10 3, তারপরে গুণ রুট 7 5 5 7 5 5, এটা আসছে -0.26, এবং কজ ইনভার্স করে দিই একবারে, কজ ইনভার্স অ্যান্সার 105.0977। এখান থেকে থিটা আসতেছে 105.097777 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার কার মান, মিটার পার সেকেন্ড দিলাম কেন, ডিগ্রি না, এটা হচ্ছে থিটা। তাহলে এটাই হচ্ছে আমার বের করতে বলছিল যে এবি এবং এস এর মধ্যবর্তী কোণের মান। এটুকুই কি অ্যান্সার। তাহলে আমাদের হচ্ছে গতিবিদ্যা মোটামুটি এই পর্যন্তই শেষ করে ফেললাম। আর তো এই পর্যন্ত কেমন কি লাগলো, নাকি বুঝতে বুঝতে পারছো কিনা অবশ্যই জানাবা, নিজস্ব মতামত জানাতে পারো, যার যা মন চায় জানাতে পারো, বা কিংবা সমস্যা থাকলে অবশ্যই কোশ্চিন করতে পারো। আর প্রশ্ন করার সময় চেষ্টা করবা যে রিপ্লাই না দেওয়ার আর কি, বা সরাসরি কমেন্টে লিখবা, কারণ ওই যে আমার আবার হচ্ছে কমেন্ট সেকশন আছে, ওখানে হচ্ছে রিপ্লাই দিলে কিন্তু আসে না, বাট নোটিফিকেশন আসে, তো আমি হচ্ছে নোটিফিকেশন চেক করি না। তো আলাদাভাবে প্রশ্ন করতে পারো। আর অবশ্যই ভিডিও কেমন হচ্ছে জানাবা। এই পর্যন্ত কতদূর কি আগাইলে নাকি। আর বইতে আমাদের হচ্ছে যথেষ্ট ম্যাথ আছে গতিবিদ্যার উপরে, তো এই ম্যাথগুলা করলে আশা করি আর করার দরকারও হবে না, এটা দিয়েই ইনশাল্লাহ অ্যাডমিশন পর্যন্ত চলে যাবে। আর কিছু কিছু হয়তো বা এক্সট্রা থাকতে পারে, ওগুলো টুকটাক শিখে নেবে অ্যাডমিশন টাইমে, আর অত লাগেও না আসলে, এমন না যে সব পারা লাগবে। এই, তাহলে ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে আজকে এই পর্যন্তই। আবার সামনের দিন নতুন কোনো চ্যাপ্টার দেখা হবে। আল্লাহ হাফিজ।